আমার নাম রতনা। আমি ৩-৮ বছরের বিধবা। আমার ২টি সন্তান রয়েছে, এক ছেলে রহিম ১-৮ বছর আর এক মেয়ে ১-৬ বছর বয়স। আজ আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের সাথে ভাগ করে নেওয়া উচিত। তাই বন্ধুরা, আজ আমি আপনাকে যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি, যেখানে আমি এবং আমার ছেলে রহিম রয়েছি। আমার বাবা মদে আসক্ত ছিলেন আর মা আমার শৈশব বয়সে মারা যান। তারপর আমার বাবা কৈশোরে আমাকে বিয়ে দিয়ে দেন। কয়েক বছর ভাল কেটে গেল। রহিম ও জয়ের জন্ম হয়েছিল এবং তারপরে একদিন আমার স্বামী প্রায় ৩ বছর আগে দুর্ঘটনার কারণে মারা গেলেন। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, তবে শ্বশুরবাড়ির লোকেরা অনেক সাহায্য করেছিল। আমি একটি দোকান খুললাম যাতে আমি ছেলেমেয়েকে নিয়ে ভালো থাকতে পারি। সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে প্রত্যেক মহিলার কিছু চাহিদা আছে। যখন রাত আসত তখন আমি নিজেকে অসহায় মনে করতাম। অন্য কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি তাদের ভয় পেতাম। তখন আমি এই অসহায়তাটিকে আমার ভাগ্য হিসেবে বিবেচনা করে সারা জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নেই। তাই নিজে নিজের খিদা নেভাতাম, তবে আর কতদিন খিদের চেয়ে আমি বদনামকে বেশি ভয় পেতাম। তাই আমি আমার মনের খিদে কখনোই আমার মনের বাইরে নিয়ে আসিনি। তবে প্রায় ১ মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যে আমার মনের খিদে আবার জেগে ওঠে। একদিন জয়া স্কুলে গিয়েছিল এবং আমার ছেলে বাড়িতে ছিল। আমি যখন দুপুরে খাবার রান্না করার জন্য দোকান থেকে বাসায় আসি, তখন আমি একটি চাবি দিয়ে দরজাটি খুলি যা আমার কাছে থাকত ভিতরে। রহিমের ঘরের দরজা অর্ধেক খোলা ছিল এবং সে বিছানায় শুয়েছিল। তাকে এমন অবস্থায় দেখে আমার জেগে ওঠে, আমার জল বের হতে থাকে। তবে সর্বোপরি আমার ছেলে, এই ভেবে যে আমি ভিতরে গিয়ে খাবার রান্না শেষ করে বিছানায় শুয়েছি, কিন্তু আমার চোখের সামনে এখনও রিহমের অস্তিত্ব ভেসে আসছিল। আমি নিজকে থামাতে পারিনি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি আমার ইচ্ছেকে নিজে নিজেই শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু তবুও মন মানতে চাইছে না। সে আমার ছেলে, মা হয়ে আমি কিভাবে এসব চিন্তা করি। এ সময় নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে, কিন্তু আমারও তো মনের একটা ব্যথা আছে, সেই কষ্টকে নিবারণ করবে। এই কথা চিন্তা করতে করতে সে রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি। আমার খুবই ইচ্ছে করছিল। রাত প্রায় ১:০০টা বাজে। আমি, রহিম, জয়া এক জায়গায় ঘুমাই। আমাদের বাড়িতে মাত্র একটা শোয়ার রুম ছিল। আমি বাংলা গল্প পড়ার পরে আমি আস্তে আস্তে আমার নিজের জায়গায় হাত দিলাম। আমার আবেগ সম্পূর্ণ সহনশীলতার বাইরে ছিল। আমি কল্পনা করছিলাম রহিম আমাকে নিয়ে কত কিছু করছে। এসব সবই স্বপ্ন, তবে বাস্তবে তা হয় না। হঠাৎ রহিম ঘুম থেকে উঠে সোজা হয়ে উঠল। এই আকস্মিক আক্রমণে আমি অস্থির হয়ে রহিমকে অন্যদিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালাম এবং আমার সবকিছু ঠিক করতে শুরু করলাম। তখন রহিম শুইয়ে দিয়ে বল, মা, প্রতিদিন এমন ভাবে দেওয়ার সময় তোমাকে দেখি এবং আমি তোমাকে সবসময় দরজার ফুটো দিয়ে তোমাকে দেখি। তুমি মা ছেলের সম্পর্ককে ভুলে যাও, কেবল তুমি নিজের মেটাও। কারণ আজ অবধি আমি কেবল তোমায় ভেবে নিজের ফেলছি। মা, এসো আমার জীবনে, আজ আমি তোমার সব কষ্ট মুছে ফেলব। আজ আমি তোমার ছেলে নই, আজ রাতে আমি স্বামী হতে চাই। এই বলে রহিম মনের সুখে তখন আমি সমস্ত ভুলে গেলাম। আমার নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। ঠিক তখন আমি রহিমের দিকে তাকালাম। তাকে একটা হত্যা লোকের মতো লাগছিল আর তার আদল তার বাবার চেয়ে দীর্ঘ। আমি তখন তৃষ্ণা নিবারণের কথা চিন্তা করতে লাগলাম আর রহিম আমার কোনো বাধা না পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল। আমি শৈশবকাল থেকেই খুব সুন্দর ছিলাম আর চাইতাম কেউ আমাকে দেখুক। আমি বললাম, রহিম, আমাকে তুই দে এবং আমাকে নিয়ে তোর মনে যা আসে তাই কর। আমাকে মেরে ফেল, আমাকে গালাগালি কর, তুই যা চাস তাই কর, শুধু আমার কষ্ট মুছে দে। রহিম বল, মা, আমি তোমাকে সত্যিকারের বউ বানিয়ে নেব। তোমায় আমি আজ সব কষ্ট মুছে দিয়ে খুব মজা দেব। তুমি কতটা কষ্ট ঘুচাতে পারো তাই দেখব আমি। আজ পুরো এলাকাকে জানতে চাই যে তুমি আমার সাথে আছো। আমি খুব হয়ে কথাগুলো বলছিলাম। আমার চিৎকার এত জোরে বেরিয়ে এল যে কণ্ঠ শুনে আমার মেয়ে জয়া ঘুম থেকে জেগে বল, কি হয়েছে মা? আমরা মা ও ছেলে দুজনেই আমাদের কাজে ব্যস্ত। আমি বললাম, কিছু না রে মা, তুই ঘুমা। জয় বললাম, ভাই তোমার সাথে কি করছে? আমি বললাম, তোর ভাই আমাকে ভালোবাসছে, তোর বিয়ে হলে তুইও বুঝবি। জয়া বল, মা, আমি ভয় পেয়েছিলাম তাই জেগে গেছি, তোমরা প্রেম করো, আমি ঘুমাই। জয়ার কথা শুনে আমরা মা ছেলে হেসে উঠলাম। রহিম বল, আরে জয়া, ভালোবাসার এই উপায়ে তোর বিয়ে হলে বুঝতে পারবি। আমি বললাম, হ্যাঁ আমার লক্ষ্মী ছেলে, চিন্তা করিস না। এখন থেকে যখন তোর খেতে মন চাইবে তখনই আমাকে বলবি। মা, ভাইজা তোমাকে অনেক ভালোবাসে তাই না? আমি বললাম, হ্যাঁ, আমাকে খুব খুশি করেছে। আয় এখন তুইও ঘুমা। আমার মনে ভয় জেগেছিল যে জয়া হয়তো এসব মেনে নেবে না। তু পরে জয়া নিয়ে কিছু বলেনি না, আমিও। আর কিছু সময় পর আমরা মা মেমে দুজনেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি দোকানে গিয়েছিলাম এবং আমার ছেলে কলেজে। দিনটি সাধারণ দিনের মতো চলে যায়। সত্যি বলতে আমি আমার স্বামীর চেয়ে আমার ছেলেকে বেশি পছন্দ করছিলাম আর এখন আমি অপবাদেও ভয় পেতাম না, কারণ আমি বাড়িতে সবকিছু পেয়েছিলাম। রাত ৯:০০টা নাগাদ আমি দোকান থেকে বাড়ি চলে আসি। জয়া তার পড়াশোনায় ব্যস্ত ছিল এবং রহিম ল্যাপে কিছু একটা করছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি করছিস রহিম বল, মা, আমি কলকাতায় একটি আন্তর্জাতিক কল সেন্টারে চাকরি পেয়েছি, মাসে বেতন ২-৬
1000 টাকা এবং আলাদাভাবে প্রণোদনা, এটা খুব খুশির সংবাদ। রহিম বল, মা আমরা একটা কাজ করি না কেন? আমি এখানে আর থাকতে চাই না, চলো দোকানটি বিক্রি করে আমরা কলকাতায় চলে যাই। আমি, তুমি এবং জয়া আমরা সেখানে আমাদের সম্পর্ক চালিয়ে যেতে সক্ষম হব। যদিও বিশ্বাসটি নিয়ে আমার অমত ছিল না, কিন্তু শ্বশুরবাড়ির কারণে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি রহিমকে বললাম, এই বিষয়ে আমাদের আরও ভাবা উচিত, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপরে আমি রহিমকে বললাম, তুই মুরগি অনেক পছন্দ করিস তাই না? রহিম বল, হ্যাঁ মা। জয় বলল, হ্যাঁ মা, আজ মুরগি রান্না করো। আমি রহিমকে টাকা দিয়ে বললাম, রহিম মুরগি এনে দে, আমি রান্না করছি। রহিম হেসে টাকা নিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রহিম মুরগি নিয়ে এলো। আমি মুরগি রান্না করে প্রথমে জয়াকে খাওয়ালাম। খাবার খাওয়ার পরে সে ঘুমোতে গেল। তখন আমি রহিমকে বললাম, বাবা রহিম, তুই মুরগির তরকারিটা ঘরে নিয়ে যা, আমি রান্নাঘরের। আর যদি রাজি না হয় এখান থেকে কিন্তু বের হতে পারবে না। সব সিকিউরিটি আপনি কি নামে বলে দিয়েছি, তুই এখান থেকে কোনো মতে বের হতে পারবে না। যদি আমাদের কথায় কি রাজি না হস, তখন আমার বুঝতে বাকি রইল না, আমার জীবনের সবকিছু চলে যাচ্ছে। আজকে একটু পরিচয় ছেলেটি এসে আমাকে বলতে থাকে যে, কি অবস্থা, কেমন আছো তুমি, ভালো আছো নি? আমি বললাম, ভালো ছিলাম, কিন্তু এখন আর ভালো নেই। তোমরা আমার সাথে যেটা করতে চাচ্ছ সেটা আসলে আমার কোনো ভালো কাজ করতে চাচ্ছ না। এত রাতে অনেক দুষ্ট ছিলাম, কিন্তু এসব কাজ কখনো আমি করিনি, কখনো করনি, তো আজকে করবে তো কি হয়েছে? তোমাকে তোমরা টাকা দিচ্ছি না, টাকার জন্য তোকে নিয়ে সব কিছু করতেছ। তখন আমি বল, আমারে টাকার জন্য কি করতেছি? আমি তো তাকে সমান। তো আমার এলাকার ছোট ভাই, তার সাথে আমি যে ঘুরতে এসেছি, এখানে আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। সে তখন বলতেছি, ছেলেটি বলে, সমস্যা নাই, আমি যা বলি সেটা রাজি হয়ে যাও, রাজি না হলে কিন্তু তোমাকে এখানে আমি জানা মেরে ফেলব। আমি বললাম, না, আমি কখনো এটা হতে দিব না। তখন ছেলেটি তার পকেট থেকে একটি রাইফেল বের করে আমার মুখের উপরে ধরে বলতেছে, যা বলিস সব চুপচাপ শুনে যা, না হলে কিন্তু তোর মাথার মগজ বুলিয়ে ফেলব। আমি খুব কষ্ট পাচ্ছিলাম এবং কান্না করে দেখা না করে বলে, আপনি কি করবেন বলেন? আপনি কিন্তু খুব কেয়ারফুলি ভাবে আমাকে জানে মেরে ফেলবেন না। তখন ছেলেটি বলে, যা আছে পরনের যা কিছু কিছু খুলে ফেলো, যা হবে তুমি সেটা অবশ্যই বুঝতে পারছো। আমি বললাম, হ্যাঁ আমি বুঝতে পারতেছি, কিন্তু যা করে সেটার জন্য প্রোটেকশন নিয়েছি শুধু তুমি। তখন ছেলেটি বলে, হ্যাঁ আমার আছে, সব কিছু রেডি আছে। তো এভাবেই ছেলেটি আমার সাথে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটায়। সময় কাটানোর পর আরও 2 ঘন্টা পরে আরও একটি ছেলে আসে, সেও আমার সাথে সেম কাজগুলো করতে থাকে। এভাবে সারারাত আমাকে তারা ব্যবহার করতে থাকে। ব্যবহার করা শেষে সুমনকে আমি ডাকতে, কিরে সুমন, তুই আমার সাথে যেটা করলে সেটা কখনো ভালো হয়নি। আমি বাসায় গিয়ে তোমাকে সবকিছু বলে দিব। তখন সুমন বলে, তুই বলতে পারলে তো বলবি, তোকে তো আজকে আমরা এখানেই শেষ করে দিয়ে বাসায় চলে যাব, যাতে কাউকে বলতে না পারিস, মামলা না করতে পারি, সেটার জন্য তোকে আমরা সেখানে মেরে ফেলব। তখন আমি সুমনকে বল, আমি সুমন, তুই এটা কি বলছিস? না, এমনটা করতে পারিস না আমার সাথে, আমি তোদের এলাকার লোক, তুই আমার সাথে যা করছিস আমি কাউকে বলবো না, যা তারপর আমাকে জানাবে, ফেলিস না। তখন সমান কোনোভাবে আমার কথা শুনতে ছিল না। তখন তারা 4 বন্ধুকে ডেকে বলে, ওকে শেষ করে দেয়, এখানে শেষ করে দিয়ে লাশটা বাহিরে ফেলে দে। তখন আমি